এখন আমরা যেতে চাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ, যিনি জানাবেন ওখানকার সবশেষ খবর। সালেইন, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এভারকেয়ার হসপিটালের সামনে যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা যেরকম শোক প্রকাশ করছেন বা তাদের চোখে মুখে যে শোকের প্রতিচ্ছবি সেটি দেখা যাচ্ছে, একই অবস্থা কিন্তু এই গুলশানের রাজনৈতিক যে কার্যালয় রয়েছে চেয়ারপারসনের, এখানেও কিন্তু একই অবস্থা। এই সংবাদটি পাওয়ার পরেই নেতাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন, তাদের চোখে মুখেও কিন্তু সেই স্তব্ধতা কিন্তু দেখা যাচ্ছে। আজকে কনকনে ঠান্ডা, কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যেই বিএনপি নেতাকর্মীদের মধ্যেও কিন্তু সেই স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে এই অপ্রত্যাশিত ঘটনা যে তারা এই সকালবেলা শুনতে পাবেন, এটি তারা প্রত্যাশাই করেননি। পাশাপাশি তারা বলছেন যে এমন ঘটনা রাজনীতির যে অর্থাৎ নির্বাচনের আগে এমন ঘটনা আসলে অপ্রত্যাশিত। তবে প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন এবং তারা বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করেন, এমনটি প্রত্যেকেই নেতাকর্মীর মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি আরেকটি তথ্য দিতে হয়, আপনি নিশ্চয়ই জানেন যে 2টার দিকে একটি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়, অর্থাৎ আজকে এই গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির একটি বৈঠক হয় এবং বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউয়ের পুরোটা সড়ক জুড়ে বেগম খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং এই জানাজায় অনুষ্ঠানে যিনি জানাজা নামাজ পড়াবেন তিনি হচ্ছেন বাইতুল মোকাররম মসজিদের ইমাম। এবং এই যে আগামীকালকে পুরো যে একটি কর্মসূচি, এই কর্মসূচিটি সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। এছাড়াও আরও নেতাকর্মীদের নিয়েও আসলে একটি কথা বলা হয়েছে, যেন এই শোকের দিনে বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, এজন্য সুশৃঙ্খলভাবে সবাইকেই বাংলাদেশের বিএনপি সহ বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তাদেরকে এই জানাজায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে বেগম খালেদা যে বর্ণাঢ্য একটি রাজনৈতিক ক্যারিয়ার ছিল, এই ক্যারিয়ার যখন শেষ করে তিনি সকাল 6টায় তিনি পরপালে চলে যান, তারপর থেকেই সব জায়গায় আসলে একটি কথা শোনা যাচ্ছে যে তার জানাজা কখন হবে, যেটি আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মধ্য দিয়েও সেটি বলা হয়েছে। আজকের এই স্থায়ী কমিটির বৈঠকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ইতিমধ্যেই আমরা দেখেছি কিছুক্ষণ আগেই 3টি দেশের হাইকমিশন অর্থাৎ রাষ্ট্রদূত তারা এসেছিলেন এবং দেশটি হচ্ছে চীন, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের রাষ্ট্রদূত। এই 3টি দেশের রাষ্ট্রদূত এসে রাজনৈতিক কার্যালয়ে যে শোক বইটি রাখা হয়েছে সেখানে তারা স্বাক্ষর করেছেন। এই শোক বইটি রাত 9টা পর্যন্ত 3 দিন এভাবে থাকবে এবং এখানে তারা সিগনেচার করে তাদের শোক প্রকাশ করতে পারবেন। তো সব মিলিয়ে এখানে সকাল থেকেই যখন আসলে এই তথ্যটি প্রকাশ হয় যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তারপর থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং প্রত্যেকের চোখে মুখেই যে শোকের ছায়া সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটি বিষয় বলতে হয়, এরই মধ্যে দুপুর 12টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা তিনি একটি সংবাদ ব্রিফিং করেছেন এবং আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে রাজনীতি ছিল সেটি অত্যন্ত বর্ণাঢ্য ছিল এবং তিনি তার এই বর্ণাঢ্য লাইফের ইতিটানা এই সময় মানুষের মনে যেরকম শোক নিয়ে এসেছে, একই সাথে এই শোক কাটিয়ে ওঠার কথাও তিনি বলেছেন যে এই শোক কাটিয়ে উঠবে। পাশাপাশি এখানে যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন তারাও বলছেন যে গণতন্ত্রের অগ্রধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা জীবন সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে চেষ্টা ছিল সেই চেষ্টা তিনি করে গেছেন পুরোটা জীবন এবং এই চেষ্টা তিনি ইন্তেকাল করার পরেও যেন ব্যাঘাত না ঘটে, সেজন্য বর্তমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ তার পুত্র তারেক রহমান, তিনি এটির দায়িত্ব নেবেন, এমন প্রত্যাশা কিন্তু এখানকার নেতাকর্মীদের মধ্যে রয়েছে। তারা বলছেন যে সারাটি জীবন সাবেক এই 3বারের প্রধানমন্ত্রী তিনি যেভাবে জনগণকে আগলে রেখেছেন, তিনি যেভাবে জনগণের জন্য ভেবেছেন, তিনি যেভাবে গণতন্ত্রের পথকে আরও বেশি সুদীর্ঘ করার পরিকল্পনা তিনি করেছেন, সেই পথ যেন কোনোভাবে স্থিত না হয় সেই দায়িত্ব তারেক রহমান নেবেন, এমনটি এখানকার যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন।
পাশাপাশি বলছেন যে বর্ণাঢ্য জীবনের রাজনীতিতে শেষের দিকে এসে কিন্তু তাকে বেশ নির্যাতন সহ্য করতে হয়েছে। আমরা নিশ্চয়ই জানি যে গত 17 বছরে বিগত সরকারের আমলে সর্বশেষের দিকে তিনি কিন্তু জেল হাজতেও বেশ কয়েকদিন জেল হাজতেও তিনি ছিলেন এবং সেখান থেকে তিনি যখন অসুস্থ হয়েছিলেন তখন কিন্তু একটি কথা আসলে ছড়িয়ে পড়ে যে তিনি বিদেশে যাবেন, কিন্তু বেগম খালেদা জিয়া এটিও নিশ্চিত করে বলেছিলেন যে না, স্বদেশ ছেড়ে অর্থাৎ বাংলার মাটি ছেড়ে তিনি কোথাও যেতে চান না, চিকিৎসা নিতে হলেও তিনি দেশেই নেবেন এবং সেটি কিন্তু তিনি করেছেন। আমরা সকালের দিকে তার যে ব্যক্তিগত চিকিৎসক ছিলেন অর্থাৎ বর্তমানে স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন, তিনিও আসলে রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত ছিলেন। আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে বিএনপির এই 3 বারের প্রধানমন্ত্রী তিনি সবসময় চাইতেন বাংলার মাটিতেই তার পরলোক গমন হোক এবং সেভাবেই তিনি চলাফেরা করেছেন এবং তিনি তার স্বাস্থ্যের যে তার চিকিৎসার বিষয়ে তিনি স্মৃতিচারণ করেছেন। যেহেতু তিনি প্রথম দিন থেকে শুরু করে একদম সর্বশেষ দিন পর্যন্ত তার সাথেই ছিলেন, তিনি বলেছেন যে দেশ বিদেশের বিভিন্ন চিকিৎসক, বড় বড় চিকিৎসক দিয়েও আসলে তার চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টাই তিনি এতদিন পর্যন্ত তার লাইফটি টিকে ছিল, এটি তিনি বলেছেন এবং সর্বোচ্চ চেষ্টা করার পরেও আসলে তাকে ধরে রাখা যায়নি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফেরত গেছেন। তো সব মিলিয়ে প্রত্যেকটা নেতাকর্মী, দলের সিনিয়র নেতা থেকে শুরু করে যারা কর্মী রয়েছেন তারাও বলছেন যে 2008 সালের পর থেকে তিনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারপরেও তিনি বাংলার মাটি ছেড়ে যাননি। তিনি গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা ছিল সেটি তিনি ছাড় দেননি এবং কোনো ক্ষেত্রেই তিনি আপোষ করেননি। এই আপোষ না করার জন্যই তিনি আপোষহীন নেত্রী হয়ে উঠেছিলেন, প্রত্যেকের ভালোবাসার নেত্রী হয়ে উঠেছিলেন, যে ভালোবাসার বাস্তব প্রমাণ আমরা 5 আগস্টের পর দেখেছি, 24-এর 5 আগস্টের পরে। কারণ আমরা তখন দেখেছি যে সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বট বৃক্ষের মতো তিনি সবার ভালোবাসায় সিক্ত হয়েছিলেন এবং এই ভালোবাসা আমরা প্রত্যেকের চোখে মুখে দেখেছি। তো এখন পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু আজকে বাইরে অনেক কনকনে ঠান্ডা উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছিলাম যে প্রত্যেকেই শোক প্রকাশ করছেন। বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি বলতে হয়, আজকে সকাল 6টার দিকে আসলে এই তথ্যটি পাওয়া যায়, তিনি ইন্তেকাল করেছেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। যদিও 1981 সালের পর যখন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকাল করেন তারপর থেকেই কিন্তু রাজনীতিতে তিনি এসেছিলেন। বলা যায় যে গৃহবধূ থেকে একদম অপ্রস্তুতভাবে কিন্তু তিনি রাজনীতিতে এসেন এবং এই রাজনীতিতে আসার পরে তিনি জনগণকে নিয়ে যেটুকু ভেবেছেন, জনগণের জন্য তিনি যা করেছেন, সেই হিসেবে বিভিন্ন দেশ থেকে বা আজকে তিনি ইন্তেকাল করার পরে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম রয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রয়েছে, তারা কিন্তু তাকে প্রভাবশালী নেত্রী হিসেবেই প্রকাশ করেছেন। কেননা 1981 সালের পর তিনি রাজনীতিতে যখন এসেছিলেন তখন কিন্তু একেবারেই তিনি নতুন ছিলেন, অর্থাৎ লাজুক প্রকৃতি ছিলেন। তারপরেও তিনি ধীরে ধীরে রাজনীতির মাঠে যেভাবে নিজের জায়গা করে নিয়েছিলেন এবং যেভাবে জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন, সেই প্রত্যাশিত বা সেই চিত্র কিন্তু তিনি আজকে যখন মারা গেছেন তখন আমরা সেই নেতাকর্মীদের মধ্যেই দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এখন পর্যন্ত যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা আনুষ্ঠানিক মিটিং শেষ করে এখান থেকে বিদায় নিয়েছেন, তারপরেও এখানে নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং প্রত্যেকেই শোকের সাথে শোকাহত হয়ে তার জন্য দোয়া করছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই গুলশানের যে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখান থেকে সবশেষ